আমাদের মা বোনদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের। তাদের পক্ষ থেকে তো বলা হয়েছে মা বোনদের গায়ে হাত দিলে আমরা বসে থাকবো না। তারা হাত দিয়ে জোর করে গলা চেপে ঘরের ভিতরে তালা মেরে রেখে দিতে চাচ্ছে। মামুনুল হক সাহেব পরিষ্কার করেছেন, ওনারা যদি নির্বাচিত হন সবাইকে তারা ভোটের অধিকার দিবেন না। এইটাই উগ্রপন্থী। এই রাজনীতি যদি নতুন সংসদে ঢোকে তাহলে সংসদের চেহারাটা কি দাঁড়াবে? তাহলে সংসদের চেহারা নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না, তাহলে দেশের চেহারা পাল্টে যাবে। এই নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিও আবার একটা আপনার ব্যালেন্সে চলে আসবে এবং এটা মধ্যমপন্থী। এত নিশ্চিত করে কিভাবে বলছেন যেটা হলো যে মধ্যপন্থী জয় হবে নির্বাচনে? কারণ ভাই বাংলাদেশ উগ্রপন্থীর দেশ না। মধ্যম পন্থার বিরুদ্ধে যে বড় অভিযোগ চাঁদাবাজি, ইলেকশন ফান্ড কালেকশন থেকে শুরু করে। আপনার মনে হয় জামাত চাঁদাবাজি করে না? জামাতের জোটের বাইরে লোকজন বা ভোটাররা কেন আপনাদের জোটকে চুজ করবে? ডক্টর শফিক গতকাল এক্সে একটা পোস্ট দিয়েছেন, বাড়ির বাইরে যে নারীরা যায় বা কাজ করে তারা খুবই নেগেটিভ একটা শব্দ ব্যবহার করে। এই ধরনের চিন্তা চেতনা যাদের, তারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হবে বা করবে, এটা মানে কতটা ঘোল খাওয়াবেন ভাই জনগণকে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর কাবেল প্রেজেন্টস কেমন সংসদ চাই। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্টার কপার ক্যাথোডে তৈরি এবং 100% ফ্লেম রিটার্ডেন্ট সম্পন্ন। আর কাবেল, ওয়্যারস উইদাউট ওয়ারিজ। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন আপনাদের পরিচিত মুখ, ঢাকা 13 আসনের প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। জি, আসসালামু আপনার আলাইকুম। এই প্রচারণায় অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রচারণার নির্বাচনী মাসের প্রথম দিন আপনার সাথে বসছি, সো আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য। আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। আপনি যেমনটা বলছিলেন নির্বাচনী মাসের প্রথম দিন, তার মানে নির্বাচনী মাস আজ থেকে শুরু, ফেব্রুয়ারি শুরু। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি আপনাকে একটা ইনফরমেশন বলি আমাদের আলোচনার সুবিধার্থে। বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে। জি, ফেব্রুয়ারি মাসে। এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু খুবই সিগনিফিকেন্ট এবং টার্নিং পয়েন্ট ছিল আমাদের হিস্টোরির ট্রানজিশনের জন্য। যেমন ফেব্রুয়ারি মাসের প্রথম নির্বাচন হয়েছিল 1979 সালের ফেব্রুয়ারি মাসে। ওই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা সামরিক শাসন থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে। তারপরে আরেকটা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল 1991 সালের ফেব্রুয়ারিতে। 1990-এর গণ অভ্যুত্থান হলো, সামরিক স্বৈরাচার সরকারের পতন হলো, তারপরে গণতন্ত্রের উত্তরণ হলো 1991 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মধ্য দিয়ে। আবার 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা, দেশ একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেল, সংকটের ভিতরে, তখন 1996 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করলো সংবিধান সংশোধনের মাধ্যমে এবং ওই সংকটটারও অবসান ঘটলো। এখন আবার একটা অভ্যুত্থানের পরে আমরা যখন আবার গণতন্ত্রের উত্তরণের দিকে যাচ্ছি বলা হচ্ছে, সেই নির্বাচনটাও এবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে, 12 ফেব্রুয়ারি, এবং সেই ফেব্রুয়ারি মাস শুরু, ভোটের মাস শুরু। তাহলে যে সংসদ গঠিত হচ্ছে, আপনি ঐতিহাসিক যে ইনফরমেশনগুলো শুনলেন, প্রত্যেকটা পার্লামেন্টে একটা ভালো ভূমিকা পালন করেছে বা পালন করার জন্য কাজ করেছে। তো নতুন যে সংসদ গঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দিয়ে, সেই সংসদটা আসলে আপনি একজন প্রার্থী হিসেবে, বিএনপির প্রার্থী, বিএনপি দল হিসেবে আপনারা কেমন সংসদ চান? আমি জোটের প্রার্থী, জোট হিসেবে বা শুধু জোট হিসেবে না বা দল হিসেবে না, মানে আমি নাগরিক হিসেবে বলি আপনাকে ভাই, আমরা চাই একটা সংসদ যেটা কয়েকটা জিনিস ম্যানিফেস্ট করবে। একটা হলো বাংলাদেশের জনগণের যে আসল ডিম্যান্ডস, সেটার একটা রিফ্লেকশন যেন পার্লামেন্টে হয়। এরকম ব্যক্তিবর্গ পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে এরকম ব্যক্তিবর্গ যাবেন যাদের নলেজ অ্যান্ড ক্যাপাসিটি এই দেশকে সার্ভ করবার মতো। সো শুধু চেতনা দিয়ে তো সরকার চলে না, নলেজ অ্যান্ড ক্যাপাসিটি এই দেশকে সার্ভ করবার মতো। এবং ফাইনালি বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে দেশের আগে দলের কথা চিন্তা করা বা গোষ্ঠীর কথা চিন্তা করা, এবং অনেক সময় নিজের পার্সোনাল ইন্টারেস্টের কথা চিন্তা করা। দলের আগে ব্যক্তি চিন্তা, হ্যাঁ, অনেক সময় ব্যক্তির চিন্তা আগে। তো সেই জিনিসগুলোর ঊর্ধ্বে ইনশাআল্লাহ মানে আমরা আশাবাদী আগামী পার্লামেন্ট যাবে, বা যে কোনো পার্লামেন্টে যাওয়া উচিত, বাট এই 3টা বড় প্রত্যাশা আগামী পার্লামেন্ট থেকে। তো নির্বাচনী প্রচারণার আমরা প্রায় মিডিলে চলে এসেছি।
আর আপনার 10 দিন পরেই নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে, নির্বাচন দিকে চলে যাবে। এই প্রচারণা দেখছেন, আপনি নিজেও প্রার্থী, অন্যদেরও প্রার্থী দেখছেন, সব মিলিয়ে কেমন সংসদ গঠিত হতে যাচ্ছে? দেখেন, প্রার্থী কেমন দেখছি তার সাথে, মানে সকল প্রার্থী কেমন দেখছি তার সাথে সংসদ কেমন গঠিত হবে এটা বলা খুব মুশকিল। যেমন বেশ কিছু দল আছে, আবার আরও হয়তো ইনক্লুসিভ, মানে এখন মনে হচ্ছে যে দুটো শক্তিতে, মানে দুটো ভিন্ন শক্তিতে পরিণত হয়েছে এই নির্বাচনের আপনার লড়াইটা। একটা হলো মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি, আরেকটা হলো ডানপন্থী উগ্রপন্থী শক্তি। তো এখন ইউজুয়ালি আমরা একদম, আমি যদি আপনার একদম শুরু থেকেই ধরি আর কি, আমাদের 55 বছরের ইতিহাসের যতগুলো নির্বাচন, মোটামুটি সব নির্বাচনেই মাল্টিপল মধ্যমপন্থী শক্তি, কিছু হয়তো বামপন্থী ডানপন্থী শক্তি, বাট মেজর শক্তিটা মধ্যমপন্থী, বা মেজর শক্তিগুলো, একটা শক্তি না, মেজর শক্তিগুলো মধ্যমপন্থী, এই ধরনের নির্বাচন দেখেছি। ইভেন কি আপনার ওই 14, 18, 24 যেগুলো নির্বাচন হয়নি, আমি ডামি বলেন, 154 রাতের ভোট বলেন, যেটাই বলেন, শক্তিগুলো কিছু কিন্তু মধ্যমপন্থী। হ্যাঁ, তার মধ্যে একটা পন্থী লুট করে নিয়ে গেছে দেশের গণতন্ত্র, বাট মধ্যমপন্থী শক্তি ছিল। এইবার প্রথম বাংলাদেশের ইতিহাসে মধ্যমপন্থী গণতান্ত্রিক বনাম উগ্রপন্থী, মানে এক্সট্রিম ডানপন্থী উগ্রবাদী। তো এইটা এখন আপনি যদি বলেন যে উগ্রবাদী ক্যান্ডিডেট আছে বলেই সংসদ উগ্রবাদী হবে, তাহলে তো এটা আমরা কেউ দেখতে চাই না। অ্যাটলিস্ট আমি মনে করি আমরা কেউ দেখতে চাই না। তো আমরা গণতান্ত্রিক মধ্যমপন্থী সংসদই দেখতে চাই। সো ক্যান্ডিডেট অনেক ধরনের আছে, কিন্তু সংসদ কেমন হবে এটা 12 তারিখের পরে ভালো বোঝা যাবে। তবে আমি বিশ্বাস করি যে 12 তারিখের পর পরিষ্কার হবে যে বাংলাদেশের জনগণ মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, এবং তার জন্য আমি বিশ্বাস করি যে 12 তারিখে বিপুল জয় লাভ করবে মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তি। আপনি যে দুইটা পন্থী শক্তির কথা বলছিলেন, যদি আমাদের কাছে একটু ব্যাখ্যা করবেন না, নাম সহ, যে এই পন্থী গ্রুপটা, পোলারাইজেশনটা কিভাবে হয়েছে? দেখেন, মানে এগেন, যে দুটো শক্তি, একটা হলো বিএনপি আপনার নেতৃত্বে যে জোট, যেটার সাথে আমি আছি, আর একটা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যে জোট। বিএনপি নেতৃত্বাধীন জোট, বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের পলিটিক্যাল আইডিওলজিস নিয়ে খুব বেশি লম্বা আলোচনার দরকার নেই, এটা সবার সাথেই পরিচিত। আপনি বলতেই পারেন তাদের বিগত দিনে তাদের সরকারের অনেক ফ্লস ছিল বা এটা সেটা, বাট আইডিওলজিক্যালি এটা মধ্যমপন্থী গণতান্ত্রিক একটা শক্তি। বাংলাদেশ জামাত ইসলামী, তারা মওদুদিবাদের যে রাজনীতি, এটা অনেক দূর পরিষ্কার কিছু, মানে মওদুদিবাদী আবার আপনার রেগুলার, আপনার ওই যে আমাদের দেশের যেটা প্রচলিত, যেটা দিওবান্দি আর কি চিন্তা চেতনা, এখান থেকে দূরে। যদিও মানে মৌলানা আবার দিওবান্দি, মানে দিওবান্দিরা তাকে মৌলানা বলতে পছন্দ করে না, বাট মৌলানা মওদুদি নিজেকে দিওবান্দি ক্লেম করতেন। তো সেই জায়গা থেকে তারা ওই যে শরিয়া আইন অ্যান্ড এই ধরনের ডানপন্থী রাজনীতিতে বিশ্বাসী। গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি তাদের উগ্রপন্থী, তাদের রেটরিক পাবলিক ডোমেইনে পরিষ্কার করে। আল জাজিরার একটা ইন্টারভিউতে জামাতের আমির মহোদয় বলেছেন যে জামাতে এবং সরকার পরিচালনায় নারীর কোনো জায়গা থাকতে পারে না, এটা পরিষ্কার করে উনি বলেছেন। যদিও এর আগে নারী প্রধানমন্ত্রীকে ওনারাই ফলো করেছেন, বাট যাই হোক, সেটা ওনাদের প্রয়োজন মতো আর কি, ওনাদের আইডিওলজি চেঞ্জ হয়। এবং ওনাদের সাথে সম্পৃক্ত অনেকগুলো দল আছে, ইনক্লুডিং বাংলাদেশ খেলাফত মজলিস, যাদের সব ইনসেন্ডিয়ারি রেটরিক আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি। আগুন জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, এগুলো আমরা গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের দিকে যাচ্ছি। এখন আমরা আন্দোলনে নেই, কিন্তু মানে যখন মনে করেন 24শে জুলাই আন্দোলনে আমরাও হয়তো বলেছি আগুন জ্বালিয়ে দেব, তখন আমরা একটা আন্দোলনে ছিলাম যে এই সরকার নির্বাচন দেয় না, এই সরকার জনগণের উপর অত্যাচার করছে, এই সরকারকে আমরা নামিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। তো সেটা একটা আন্দোলন ছিল, কোন শক্তির পতন ঘটানোর জন্য, মানে অপশক্তির পতন ঘটানোর জন্য। তো সেই জায়গায় আমাদের আন্দোলনের ভাষা একরকম ছিল। কিন্তু আজকে আপনি জামাতের নেতাদের কথা বলেন, আপনি জামাতের সাথে যে দলগুলো আছে, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, যেটাই বলেন, যেমন আমার বিপরীতে ঢাকা 13 আসনে আছেন মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেবের রিসেন্ট রেটরিক যদি আপনি শোনেন, যে ধরনের কথাবার্তা ওনারা বলছেন, এটা কোনোভাবেই গণতান্ত্রিক কথাবার্তা না। এগুলো কোনোভাবেই আপনার একটা নির্বাচনে যাবার কথাবার্তা। নির্বাচনে মার্চলিংইং হয়,
নির্বাচন একটা কম্পিটিশন ভাই, ক্যান্ডিডেট একে অপরের সম্বন্ধে কিছু মানে তাদের সব মানুষেরই ফ্লস থাকে, আমার নাই তা না, আমার আছে, আপনার আছে, মামুনুল হক সাহেবের আছে, যে কোনো যার নামই বলবেন তারই আছে, কম আর বেশি। এবং আমার কাছে হয়তো আপনি যদি ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হন তাহলে আমার কাছে আপনার ফ্লসগুলো আরও বেশি, আমি যদি আপনার থেকে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী আপনার কাছে আমার ফ্লসগুলো আরও বেশি, সেগুলো ভিন্ন কথা। কিন্তু ওনাদের কথাবার্তায় এখন ইনসেন্ডিয়ারি, মানে উগ্রপন্থী, জ্বালিয়ে দেব, ভেঙে দেব, পুড়িয়ে দেব, তো এটাকে আমি উগ্রপন্থী বলছি। এবং তাদের বিশ্বাসটাও গণতান্ত্রিক না। যেমন মনে করেন মামুনুল হক সাহেব পরিষ্কার করেছেন, উনি মাল্টিপল ইন্টারভিউজে পরিষ্কার করেছেন যে ওনারা যদি নির্বাচিত হন, এটা উনি নিজের দল হিসেবে বলেছেন না, জামাত জোট হিসেবে বলেছেন, এটা যদিও আমি জানি না, কিন্তু সে বলেছেন যে তারা যদি নির্বাচিত হন সবাইকে তারা ভোটের অধিকার দেবেন না, ভোটের অধিকার দেওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। অন্য ধর্ম অবলম্বীরা ভোটের অধিকার হয়তো পাবে না, নারীরা হয়তো ভোটের অধিকার পাবে না, এটা মানে এই ভদ্রলোক নিজেই পরিষ্কার করে দিয়েছেন। সো এখন এইটাকে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, এটার থেকে উগ্রপন্থী আর কিছু হয় না, এইটাই উগ্রপন্থী। এক সময় দুনিয়া তো এরকম ছিল, জি সবার তো ভোটাধিকার ছিল না। জি নিশ্চয়ই, একসময় তো অনেক কিছু ছিল, একসময় তো রানিং টয়লেট ছিল না, একসময় তো আপনি যে জামা কাপড় পরেছেন এই জামা কাপড় ছিল না, একসময় তো রান্না করে খাবার মতো স্পাইসেস ছিল না। তো একসময় কি ছিল সেটা কি আসলে সঠিক আলোচনা ভাই? আপনি যেমনটা বলছিলেন যে রেটরিক, উগ্রপন্থী কথাবার্তা, সেটা ভোটের মাঠে ভোটারদের ভিতরে কি কোনো প্রভাব ফেলতে পারে, ইতিবাচক বা নেতিবাচক? দুই ধরনের প্রভাব হতে পারে। একটা তো যে পরিষ্কার ভাই, বিচক্ষণ ভোটাররা এটা কোনোভাবেই পছন্দ করবে না। সো ওখান থেকে বিচক্ষণ ভোটারদের কাছে তারা অপ্রিয় হবার সম্ভাবনাই বেশি বলে আমি মনে করি। তার জন্য আমি একটু সন্দিহান তারা কেন এইভাবে কথা বলছে। কারণ ইউজুয়ালি এইভাবে কথা তারাই বলে যারা নির্বাচন চায় না, নির্বাচন বন্ধ করে দিতে চায়, নির্বাচন থামিয়ে দিতে চাবে, নির্বাচন চায় না। তবে এখানে হিডেন আরেকটা মোটিভ থাকতে পারে। এগেন আমি না জেনে বলছি, আমি বলছি আমার ধারণা হিডেন আরেকটা মোটিভ থাকতে পারে, সেটা হলো ভোটারদের ভয় দেখানো। ভোটারদের ভয় দেখিয়ে লাভ কি যদি ভোট কেন্দ্রে না যায়? কারণ মনে করেন উগ্রপন্থীদের যারা সাপোর্টার, তারা এই উগ্রপন্থীতে বিশ্বাসী, তারা তাদের ওই উগ্রপন্থী ক্যান্ডিডেটের জন্য ভোট দিতে যাবে। কিন্তু যারা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিশ্বাসী, তারা এই উগ্রপন্থীদের থেকে যদি ভয় পায় তাহলে তারা ভোট দিতে যাবে না। যদি ভোট দিতে না যায় তাহলে এই উগ্রপন্থীদের লাভ। এখন পয়েন্টটা হলো ভোটারদেরকে বোঝানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উগ্রপন্থীদের টার্গেটই এটা, আপনাকে ভয় দেখানো যেন আপনি ভোট দিতে না যান। আর আপনি ভোট দিতে না গেলেই ওর লাভ। আপনি যদি ভোট দিতে চান তাহলে ওর কোনো শক্তি নেই, ওর অ্যাকচুয়ালি কোনো শক্তি নেই। কিন্তু এই যে ইন্টারনেট, গণমাধ্যম, এইসব জায়গায় ব্যবহার করে এইসব বক্তব্য, এবং এইসব বক্তব্য আমাদের দেশে একটা ট্রেন্ডও আছে, যত বেশি আবোল তাবোল কথা বলবেন, ফালতু বা বাজে কথা বলবেন বা ইনসেন্ডিয়ারি কথা বলবেন, তত ভাইরাল হবেন, তত সব জায়গায় ছড়িয়ে যাবে। আপনার সাথে বোধহয় আপনার অফিস আজকে কথা হচ্ছিল যে জ্ঞানভিত্তিক কথাটা তো লোকজন শুনতে চায় না, চেঁচামেচি বা চটকালো কথা লোকজন বেশি শুনতে চায়, ভাইরাল হয়। তো এগুলো ভাইরাল হয়ে যেটা হয় যে জনগণের ভিতরে একটা ভীতির সৃষ্টি হতে পারে। তো আমি আমার জায়গা থেকে অবভিয়াসলি জনগণকে আশ্বাস দিতে চাই যেখানে ভয়ের কিছু নাই, কিন্তু যদি এই দুষ্টামি কথা শুনে আপনারা ভয় পেয়ে ভোট ঠিকভাবে প্রদান না করেন, তখন আসলে আসল ভয়ের জায়গাটা শুরু হবে। অনেকেই আশঙ্কা করছেন, আমার সাথে আলোচনায় কেউ কেউ আশঙ্কা করছেন যে নির্বাচনের দিনে, নির্বাচনের সময়ে মব ভায়োলেন্সের আশঙ্কা করছেন। আপনি এমন কোনো আশঙ্কা করে থাকেন? সো আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করি, মব ভায়োলেন্স বিগত দিনগুলোতে, বিগত 18 মাসে অনেক হয়েছে, এবং আমি মনে করি অনেক জায়গায় আমার কাছে অ্যাকচুয়ালি এভিডেন্স আছে, কিন্তু আপনাকে প্রদান করার মতো এভিডেন্স নেই বলে আমি এটা আর এভিডেন্স বললাম না। সো আমি মনে করি বলেই থাকি আপাতত। কিন্তু আমি মনে করি যে গত 18 মাসে যত মব ভায়োলেন্স হয়েছে এর একটা বড় অংশ সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে। মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইনাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের পাতায় দায়বদ্ধ থাকবে এই গত 18 মাস তারা কি করেছে, বাংলাদেশকে কোন পথে নিয়েছে। আজকে এই যে মাত্র দুটো মেরুকরণ, উগ্রপন্থী ভার্সেস মধ্যমপন্থী, এই দুই এক্সট্রিম, মানে এই দুইটা মেরুকরণ, এটার দায়ভারও এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, বা যে জায়গায় ছিলাম। তো এই মব ভায়োলেন্সগুলো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায়, এটা আমি বিশ্বাস করি। 12 তারিখে এটা হওয়ার সম্ভাবনা খুব কম দুটো কারণে। একটা হলো যে সরকারি প্রশাসন কিন্তু, মানে সেটা পুলিশ প্রশাসন বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন,
তারা পলিটিক্যাল সরকারের দিকে তাকিয়ে থাকে। সো সরকারে কে আসছে এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং এখন তাদের কাছে পরিষ্কার, হ্যাঁ হাম্বিতাম্বি অনেক ইন্টারনেটে করতে পারে, জামাতের অনেক বড় বট বাহিনী আছে, অনেক কিছু আছে, হাম্বিতাম্বি অনেক ইন্টারনেটে করতে পারে, বাট যারা গ্রাউন্ড লেভেলে আছে, পুলিশ গ্রাউন্ড লেভেলে আছে, সরকারি সিভিল ব্যুরোক্রেসি, তারা গ্রাউন্ড লেভেলের খবর অফিসে বসেও পায়। সো তারা জানে সরকারে কারা আসছে। সো তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও তাদের সহযোগিতা করার জন্য ওই সহযোগিতাটা দেবে না। আর দ্বিতীয় হলো যে আমাদের ওই যে মধ্যমপন্থী যাদের কথা বলছিলাম, যে আমাদের বিএনপি নেতৃত্বাধীন আমাদের যে জোট, মাঠ পর্যায়ে আমাদের কর্মী বাহিনীর সাথে তাদের কর্মী বাহিনীর কোনো তুলনা হয় না। অনেক ধরনের ভাষা ব্যবহার করা যায়, সেসব ভাষা বলবো না, আমি জাস্ট বেসিক ভাষায় বলছি, সংখ্যায় কোনো তুলনা হয় না, ভেসে যাবে এই ধরনের আপনার সংখ্যার ডিসপ্যারিটি। হ্যাঁ, তারা রেটরিক অনেক ব্যবহার করছে এটা ভয় দেখানোর জন্য। আমরা মধ্যমপন্থী এবং আমরা এই রেটরিক ব্যবহার করতে চাচ্ছি না, কারণ ভয়ের পাল্টা যদি আবার আমরা ভয় শুরু করি তাহলে আমাদের ভোটাররাই কিন্তু আরও ভীত হবে। কিন্তু আমি প্রত্যেকটা ভোটারকে আশ্বস্ত করতে চাই যে মব ভায়োলেন্সের সম্ভাবনা 0 to none, কারণ প্রশাসন আর ওই উস্কানি দিবে না, এবং আমাদের গ্রাউন্ড লেভেল শক্তি ওদের থেকে 100 গুণ বেশি। সো কিচ্ছু করতে পারবে না। নির্বাচন কেন্দ্রিক তাহলে যে রাজনীতির উত্থানটা ঘটল, এই রাজনীতি যদি, হাইপোথেটিক্যালি বলছি, এই রাজনীতি যদি নতুন সংসদে ঢোকে তাহলে সংসদের চেহারাটা কি দাঁড়াবে? তাহলে সংসদের চেহারা নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না, তাহলে দেশের চেহারা পাল্টে যাবে। আপনি উগ্রপন্থীদের কথা বলছেন তো? আমি বলছি যে এই এখন যে রাজনীতিটার উত্থান হয়েছে, কম্পিটিশন দুইটার ভিতরে যে দুইটার ভিতরে যে কম্পিটিশন, এটার ক্লিয়ার বিজয় আমরা এক্সপেক্ট করছি, একদম পরিষ্কার ওভারওয়েলমিং বিজয় মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তির। সো এই ওভারওয়েলমিং বিজয় যখন মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তির হবে, আপনি আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই মুহূর্তে একটা পলিটিক্যাল ভ্যাকিউমেও বাস করছি। এই যে 55 বছরের ইতিহাসের ভেতরে অলমোস্ট 45 বছর মধ্যমপন্থী দুটো দল, দুটো শক্তির বেসিস ছিল, দুটোই মধ্যমপন্থী, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। এর ভেতরে সবচেয়ে পুরাতন আওয়ামী লীগ। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ যখন মোটামুটি বিলীন হয়ে গেল, দল লিগালি বলেন, আইডিওলজিক্যালি তো না, বাট লিগালি দল হিসেবে যখন বিলীন হয়ে গেল, তখন ওইখানে একটা ভ্যাকিউম তৈরি হলো। তো এই ভ্যাকিউমটা কেউ না কেউ টেক আপ করবে। হাসিনা বাংলাদেশে সম্ভব না, হাসিনার যে আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগ বাংলাদেশে সম্ভব না। কিন্তু কোটি কোটি যে এক ধরনের চিন্তা চেতনার ব্যক্তি আছেন, ব্যক্তিবর্গ আছেন, যারা আপনি ওই 47-এর আওয়ামী লীগ বলেন, 59-এর আওয়ামী লীগ বলেন, 69-এর আওয়ামী লীগ বলেন, যারা ওগুলোতে বিশ্বাসী, তারা তো আছে। সো সেই শক্তিটার একটা উত্থান হবে। পলিটিক্যাল ভ্যাকিউম থাকবে না, কিন্তু পলিটিক্যাল ভ্যাকিউমটা মধ্যমপন্থী দিয়েই মোটামুটি কাভার্ড হবে, যেটা এত 55 বছর ধরে ছিল। এখন মধ্যমপন্থী স্লাইট লেফট, হালকা বাম, মধ্যমপন্থী হালকা ডান, মধ্যমপন্থী পিওর মধ্যমপন্থী, বাট এই মধ্যমপন্থী এরিনার ভেতরেই বাংলাদেশের রাজনীতি গত 55 বছর ছিল। আপনার যতগুলো দেশ বিশ্বে আমরা উন্নত দেশ বলি, তাদের সবারও কিন্তু একই জিনিস, মেজর যত পলিটিক্যাল ফোর্স এই মধ্যমপন্থীর ভেতরেই, মধ্যমপন্থী হালকা বাম, মধ্যমপন্থী হালকা ডান, মধ্যমপন্থী এই পলিসিটা ডিফারেন্ট, মধ্যমপন্থী ওই পলিসিটা ডিফারেন্ট, বাট মধ্যমপন্থীর ভেতরেই। আমি বিশ্বাস করি এই নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিও আবার একটা আপনার ব্যালেন্সে চলে আসবে, এবং এটা মধ্যমপন্থী। নিশ্চিত করে কিভাবে বলছেন যেটা হলো যে মধ্যপন্থীর জয় হবে নির্বাচনে? কারণ ভাই, বাংলাদেশ উগ্রপন্থীর দেশ না কোনো জায়গায়। আমি নিজে পার্সোনাল কনফিডেন্স থেকে বলছি ভাই, 15 বছর রাজনীতি করি, হ্যাঁ, 300-র উপরে উপজেলায় নিজে পার্সোনালি ভিজিট করেছি, বারবার করে ভিজিট করেছি, এবং যখন এসব জায়গায় গেছি তখন মনে করেন আমি বিএনপির মতো এত বড় জোটের অংশও ছিলাম না। সো এমন না যে শুধু আমার দলীয় কর্মী এসে আমার কানের কাছে প্যান করেছে, শুধু তাদের কথা বলেছে। আপনি যে মধ্যমপন্থী কথা বলছেন, এই মধ্যপন্থী শক্তির বিরুদ্ধে তো নানান অভিযোগ আছে, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট। ভাই সরি, এটা সবার বিরুদ্ধে আছে। বাংলাদেশের রাজনীতি পৃষ্ঠপোষকতার রাজনীতি। আপনার মনে হয় এই যে জামাত যখন 10 লাখ বা 5 লাখ বা 1 লাখ লোকের র্যালি করে, মাগনা আসে সবাই, জামাত একটা প্রপাগান্ডা দেয়, মাগনা আসে না ভাই, ট্রেন ওরা দিয়ে কিনে দেয়, ওদের এতগুলা প্রতিষ্ঠান আছে। জামাত একমাত্র রাজনৈতিক অর্গানাইজেশন বলি, দল না বলি, রাজনৈতিক অর্গানাইজেশন বাংলা জামাত ইসলাম, যেটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং একটা না, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। রাজনৈতিক দলের ব্যবসা প্রতিষ্ঠান থাকে না। জ্ঞান, আমি রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক, রাজনৈতিক দলের কিছু ডেফিনেশন আছে, কিভাবে কি করে টরে করে। রাজনৈতিক দলের ব্যবসা প্রতিষ্ঠান থাকে না।
জামাতের ব্যবসা প্রতিষ্ঠান। কেন? কারণ ফাইন্যান্সিং করতে হয়, পৃষ্ঠপোষকতা করতে হয়। বাংলাদেশের রাজনীতি, এটা এগেন আপনার সাথে রিজন ভাই এত লম্বা আলোচনা আমি করব না, কারণ ঐতিহাসিকভাবে ঔপনিবেশিক ইতিহাস থেকে পৃষ্ঠপোষকতা রাজনীতি চলে এসছে। বাট এই পৃষ্ঠপোষকতা রাজনীতির জন্য আপনার এই পৃষ্ঠপোষকতা রাজনীতি যখন স্পেশালি আপনার লাগামহীন হয়ে যায়, তখন করাপশনটাও লাগামহীন হয়ে যায়। তারা যখন নিজেরা নিজেদের রাজনীতিতে ফাইন্যান্স করতে পারে, তাহলে তো তাদেরকে মধ্যম পন্থার বিরুদ্ধে যে বড় অভিযোগ চাঁদাবাজি, ইলেকশন ফান্ড কালেকশন থেকে শুরু করে, তাদের তো সেটা আপনার মনে হয় জামাত চাঁদাবাজি করে না? আমি আপনাকে জাস্ট পার্সোনালি বলছি, রিজন ভাই, আপনি তো অনেক পুরাতন নিউজম্যান, সো বাংলাদেশের অনেক বিজনেস হাউসেসের সাথে আপনি নিজে পার্সোনালি কানেক্টেড, নিউজের জন্য না। আপনি পার্সোনালি একটু খবর নিয়েন তো, কতজনকে কত ঠেলা হয়েছে, কি করা হয়েছে, কত ভয় দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে। জামাত ইসলামীও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নির্বাচনের ফান্ড কালেক্ট করেছে। জি, সার্টেনলি। আমরা এবার আপনার নির্বাচনী এলাকার দিকে একটু আসি, জি। যেহেতু রাজধানী শহরের একটা আসনে আছেন। তারপরে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নেই। আপনি দীর্ঘদিন ধরে আপনার নিজের একটা রাজনৈতিক দল, জি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম এর চেয়ারম্যান ছিলেন। 24শে ডিসেম্বর আপনি বিএনপিতে যোগ দিয়েছেন, জি, এবং সেখান থেকেই আপনার নির্বাচন করছেন। জি। আচ্ছা, এটা একটু ছোট্ট পরিষ্কার করি না, এটা ছোট্ট একটু পরিষ্কার করি। আমি বিএনপিতে যোগ দিয়েছি মানে এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাকশন, এই নির্বাচনে মার্কা নিয়ে নির্বাচন করবার জন্য। মানে আমি আমার দল ছেড়ে দিয়ে, আইডিওলজি ছেড়ে দিয়ে, হ্যাঁ, সব আছে, এবং এটা জাস্ট নির্বাচনের কারণ নিশিরাতে যখন আরপিও বদলে হঠাৎ করে এত বড় একটা চেঞ্জ নিয়ে আসে, তখন আমাদেরও স্ট্র্যাটেজিক হতে হয় এটা কাউন্টার করবার জন্য। সো সেই কাউন্টারিং স্ট্র্যাটেজি ছিল আপনার বিএনপির মার্কাটা নেবার জন্য, যে লিগালি এবং শুধুমাত্র লিগালি বিএনপি জয়েন করে এই মার্কা নেয়া। আপনি যে এলাকা থেকে নির্বাচন করছেন, এটা ঢাকা 13। ঢাকা 13 গঠিত হলো মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের আংশিক এলাকা। পার্টিকুলারলি মোহাম্মদপুর এলাকার যে ইমেজ, জি, মোহাম্মদপুর এলাকা গত 1.5 বছরে আরো বেশি পরিচিত হয়েছে ছিনতাই, মাদক এই হিসেবে বেশি পরিচিত। ঢাকা শহরে যত ছিনতাইয়ের ঘটনা ঘটে, তার আপনি পার্সেন্টেজ দেখলে মোহাম্মদপুর এলাকায় বেশি ঘটে। তো এই এমন একটা এলাকা থেকে নির্বাচন করছেন, যেটাকে আমরা বলে থাকি যেটা হলো মাদক, ছিনতাই সবকিছুর স্বর্গরাজ্য। এটার রিব্র্যান্ডিং কিভাবে করবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আপনাকে আরেকটু ভালোভাবে বলি। বাংলাদেশের অনেক জায়গায় অনেক বড় বড় ক্রাইমস যখন হয়, এই এলাকার কেউ যে করে আসে। সো শুধু এলাকায় ক্রাইমস না, মানে দুঃখের সাথে হাসছি আর কি। বাট পয়েন্টটা হলো, এবং এটা আসলেই বাস্তবতা, আমি জানি মোহাম্মদপুরের বাসিন্দা, আমি এখন মোহাম্মদপুরের বাসিন্দা, যদি আমি নতুন বাসিন্দা, সো আমি সেটা কাউন্ট করলাম না, জান। কিন্তু মোহাম্মদপুরের রেগুলার বাসিন্দা হলো শিক্ষিত, মার্জিত, মধ্যবিত্ত। এটা হলো মোহাম্মদপুরের রেগুলার বাসিন্দা। এবং যে কোনো একটা দেশ যদি উন্নত হতে হয়, সেটার বেসিক ব্যাকবোন, মানে অর্থনীতির ব্যাকবোন বলেন, আপনার ইন্টেলেকচুয়াল ব্যাকবোন বলেন, যেটাই বলেন, এটা কিন্তু শিক্ষিত, মার্জিত, মধ্যবিত্ত। এবং ঢাকা শহরে অ্যাটলিস্ট আমি যদ্দূর, আমি হালকা ভুল হলে হতে পারি, বাট আমার ধারণা সবচেয়ে বেশি শিক্ষিত, মার্জিত, মধ্যবিত্তর বসবাস গ্রেটার মোহাম্মদপুর এলাকাতে। তাহলে ঢাকা শহর যদি দেশের ব্যাকবোন হয়, আর শিক্ষিত, মার্জিত, মধ্যবিত্ত যদি জাতির ব্যাকবোন হয়, তাহলে মোহাম্মদপুর আসলে দেশের ব্যাকবোনের একটা বড় অংশ। তো মোহাম্মদপুর ইন ফিউচার ক্যান লিড, শুড। এখন আমি যেটা আপনাকে পয়েন্টে বলছি, মোহাম্মদপুরও ঐতিহাসিকভাবে অনেক কলঙ্কিত। সেই স্বাধীনতার পর থেকে মোহাম্মদপুর একটা বড় দাগে যে জিনিসটা শুরু হয়েছে এবং আজ পর্যন্ত চলছে, এখন কেরানীগঞ্জে পৌঁছে গেছে জিনিসটা, কিন্তু এটা হলো ভূমি দখল, মানে জমি দখল। ভূমিদস্যুরা প্রথম থেকে শুরু করে, এই জমি দখলের জন্য গুন্ডা বাহিনী লাগে, এবং এইখান থেকে শুরু হয় মোহাম্মদপুরের এই সন্ত্রাসের জার্নি। স্বাধীনতার পর থেকে শুরু হয়, এবং এখনও সেই জিনিসটা চলছে। গ্রেটার বসিলাটা ছিল অঞ্চলে এখনও যে ভূমিদস্যু নাই বা হচ্ছে না তা না, কিন্তু এটা এখন কেরানীগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। এর জন্য তার জন্য এখন কিশোর গ্যাং, এই যে সবচেয়ে রিসেন্ট যে ফেনামেনা, গত 1-2 বছরের যে ফেনামেনা কিশোর গ্যাংস, এগুলো কিন্তু অনেক ওই কেরানীগঞ্জটঞ্জ ওইদিকে বসিলা ব্রিজ দিয়ে আসে যায় এইসব জায়গাগুলোতে। এবং এর সাথে দুটো জিনিস, তো হিস্টোরিক্যালি আপনার জমি দখল, আর এর সাথে দুটো জিনিস অ্যাড হয়েছে। একটা হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাস্তানি, যেটা গত 16 বছর স্বৈরাচারী শাসন আমলে আরও ঘনীভূত হয়েছে, যে তাদের ক্ষমতা ধরে রাখবার জন্য
যে মাসল পাওয়ারটা, থাগ পাওয়ারটা দরকার, সেটা এখান থেকে বড় দাগে এসেছে। এবং এখানকার তাদের যে নেতারা ছিল তারাও কিন্তু মানে ঢাকা কন্ট্রোল করতো, মানে মাসল কন্ট্রোল করতো বা সন্ত্রাস কন্ট্রোল করতো। সো তাহলে ওই জায়গাগুলোতে ওটা হয়েছে। এবং দ্বিতীয়ত ওই যে মাদক ব্যবসা। সো এই সবগুলো এই শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের এলাকার ভেতরে জোর করে ঢুকানো হয়েছে বা ঢুকে গেছে। এখন এই জায়গাটায় থেকে নিস্তার নাই তা না, কিন্তু নিস্তার কঠিন, অবভিয়াসলি সহজ না, কিন্তু নিস্তার নাই তা না। প্রথমত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, এটা বন্ধ করতে হবে। আমি এলাকাবাসীকে বলে আসছি এবং আমি পরিষ্কার, আমার ইশতেহারেও পরিষ্কার দিয়েছি কীভাবে, মানে আমার নিজের তো ভাই কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার দরকারই নেই, হ্যাঁ, এবং আমার চাঁদাবাজির দরকার নেই। সো এবং চাঁদাবাজি কিন্তু একটা ট্রিকল ডাউন। দেন তাহলে ইউ হ্যাভ এ প্ল্যান? না, নিশ্চয়ই আছে, এবং এটা আমার ইশতেহারও মোটামুটি পরিষ্কার করা আছে। আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতির জোটের প্রার্থী আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, তার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? কেমন প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে পাচ্ছেন মাঠে? আমি এর আগে পরিষ্কার করেছি যে আমি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতিতে বিশ্বাসী। যারা উগ্রপন্থী, অগণতান্ত্রিক এবং এগেন যারা পরিষ্কার নিজেরাই বলে দিয়েছে যে তারা ভোটে জয়যুক্ত হলে আপনার ভোটের অধিকার থাকবে না, তাদেরকে নিয়ে মূল্যায়ন করার, খুব বেশি আলোচনা করার জায়গা আমার নাই আসলে। মামুনুল হক সম্পর্কে আপনারও কিছু বক্তব্য আমি দেখলাম ইউটিউবে ঘুরছে। যেমন একটা বক্তব্য, মামুনুল হকের কাজ হলো ওয়াজে গিয়ে মিথ্যাচার করা, মামুনুল হক ওয়াজ মাঠের বদলে ক্যামেরার সামনে মিথ্যাচার করছে। এই যে এই রকমের আপনার এই কথাগুলো ঘটনা তো ঘটছে না, এটা না। এই যে দুটো কথা বলেন, এই দুটো কথা আমি এইভাবেই ফ্রেজ করেছি কিনা আমি জানি না। আমি পার্সোনাল অ্যাটাকে বিশ্বাস করি না। তবে এই কথাগুলো হয়েছিল, আমাকে নিউজ মানে রিপোর্টাররা জিজ্ঞেস করেছিলেন মামুনুল হক আমার নামে কিছু নোংরা বা মিথ্যা মন্তব্য করেছিলেন। তো সেই মিথ্যা মন্তব্যর উত্তরে আমি বলেছিলাম যে মসজিদের মিনবারে দাঁড়িয়ে যারা কথা বলে তারা যখন মিথ্যাচার করে এটা দুঃখজনক। সো এদের কাজ তার মানে ওয়াজে যে মিথ্যাচার করা এবং এখন ক্যামেরার সামনে মিথ্যাচার করছে, সেটা একটা পার্টিকুলার তার কমেন্টের উত্তরে আমি কাউকে নিয়ে নেগেটিভ কথা বলতে পছন্দ করি। যেমন মনে করেন, দেখেন আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি যে তাদের রাজনীতিকে আমি রাজনীতি মনে করি না, আমি উগ্রপন্থী সন্ত্রাস মনে করি। কিন্তু পার্সোনাল কাউকে নিয়ে নেগেটিভ কথা বলে এই জিনিসটা আমি পছন্দ করি না। আপনার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের একটা গোষ্ঠী আছে বা একটা ভোট ব্যাংক আছে হিস্টোরিক্যালি, যেটা আপনি বলছিলেন 69-এর আওয়ামী লীগ, 49-এর আওয়ামী লীগ, সেই ফলোয়ার একটা আছে। তারা কোন দিকে যাবে সেটা কি আপনার এলাকার ডিসাইডিং ফ্যাক্টর হবে? দেখেন, আমরা জানি না আওয়ামী লীগের কত ভোটার আছে। আগে আওয়ামী লীগের কত ভোটার ছিল, লাস্ট নির্বাচন হচ্ছে 17 বছর আগে, 18 বছর আগে। সো ওখান থেকে এখন আর আমাদের হিসাব করার কোনো সম্ভাবনা নেই। তবে আমরা এটা দেখেছি যে একটা বিগ চাঙ্ক আনডিসাইডেড ভোটার আছে, একটা সিগনিফিক্যান্ট চাঙ্ক আনডিসাইডেড ভোটার আছে। আমি ধরে নিচ্ছি যে আমরা যখন তাদেরকে প্রশ্ন করি, তারা আনডিসাইডেড মানে হতে পারে যে তারা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগ পছন্দ করতেছে, এখন তারা কাকে ভোট দেবে। সেই সুইং ভোটারের পার্সেন্টেজ কেমন হবে? 50%? না, গ্রেটার মোহাম্মদপুরে এটা অ্যাবাউট 20%। গ্রেটার মোহাম্মদপুরে, আমি পুরো দেশের কথা বলছি না, আমরা মোহাম্মদপুর নিয়ে কথা বলছি, অ্যাবাউট 20%। এবং আমি বিশ্বাস করি যে এই সুইং ভোটারের ভোটটা, এগেন আমি আমার বিশ্বাসের কথা বলছি, আমি বিশ্বাস করি যে আমরা পেতে সক্ষম হব, কারণ আমরা তাদের হয়ে কথা বলছি, তাদের জন্য কাজ করব, তাদের জন্য কাজ করছি। সো আমি বিশ্বাস করি। এবং এগেন মধ্যমপন্থী গণতান্ত্রিক, মানে আপনি যদি ভোট দিতে যান তাহলে আপনি ভোটে বিশ্বাস করেন। আর আপনি যদি ভোটে বিশ্বাস করেন তাহলে আপনি তো মিনিমাম এইটুকু বিশ্বাস করেন যে আপনার ভোটের অধিকারটা দরকার। আর যদি আপনি মিনিমাম এইটুকু বিশ্বাস করেন, তাহলে কেউ যদি বলে এই ভোটের অধিকার আপনাকে দিবে না, তাহলে তার জন্য আপনি ভোট দেওয়ার সম্ভাবনা কতখানি? এগেন আমার কাছে মনে হয় খুব অল্প। আমরা মোহাম্মদপুর এলাকা থেকে বের হয়ে আবার একটু জাতীয় নির্বাচনে চলে আসছি। এখন তো একটা বিষয় স্পষ্ট এবং পরিষ্কার যে লড়াইটা আসলে দুই জোটের হচ্ছে। আমি তো আপনাকে বললাম পরিষ্কার, মানে এটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। থার্ড ফোর্সের রাইজের কোনো সম্ভাবনা নেই। এই দুই জোটেরই একটা জোট আপনার সংসদের ট্রেজারি বেঞ্চে বসবে, সরকার গঠন করবে, সরকারি দল হবে, আরেকটা জোট অপোজিশনে বসবে। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, যেটা হলো এই দুই জোটের ভিতরে আপনার জামাতের জোটের
বাইরে লোকজন বা ভোটাররা কেন আপনাদের জোটকে চুজ করবে? মধ্যমপন্থী গণতান্ত্রিক যারা দেশের জন্য কাজ করছে, দেশকে উগ্রপন্থীর দিকে নিয়ে যাবে না। তারাও তো দেশের দেশকে জন্য উন্নয়নের কাজ দিকে নেয়। করছেন, কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। কাজ করবেন বলে প্রতিশ্রুতি আছে। এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথমত, তাদের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো যদি আপনি দেখেন আর আমাদের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো যদি আপনি দেখেন, আকাশ পাতাল একটা ফারাক আছে। প্রথমে অনেকেই এই কথাগুলো বলেছেন কিছু দূর কপি পেস্ট, সেটা নাহলে বাদ দিলাম, হ্যাঁ, বাট তাদের আলোচনাগুলো তারা আদৌ, যেমন মনে করেন বাংলাদেশ জামাতে ইসলাম, তাদের পার্টি কনস্টিটিউশনে এখনো পরিষ্কার না তারা শারিয়া স্টেট করতে চান কিনা, এবং তারা এর আগে প্রচুর শক্ত বক্তব্য দিয়েছেন এবং মওদুদিবাদের বিশ্বাস শারিয়া স্টেট। লিখিত আকারে না, মৌখিক আকারে তাদের কিছু নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ ইনক্লুডিং ডক্টর শফিক, তারা বলেছেন যে তারা শারিয়া স্টেট করবেন না। কিন্তু একই সাথে এই ডাক্তার শফিকই বলেছেন যে গতকালই বোধহয় একটা এক্সে একটা পোস্ট দিয়েছেন যে বাড়ির বাইরে যে নারীরা যায় বা কাজ করে তারা খুবই নেগেটিভ একটা শব্দ ব্যবহার করে, মানে বেসিক্যালি আর কি, যে শব্দটা আমরা নোংরা ভাষায় দেহ ব্যবসায়ীদের বলে থাকি আর কি, এই জিনিসটা সমতুল্য। তো এই ধরনের চিন্তা চেতনা যাদের, তারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হবে বা করবে, এটা মানে কতটা ঘোল খাওয়াবেন ভাই জনগণকে? কতটা আপনি ওই যে চেঁচামেচির বক্তৃতা দিয়ে ভোট নেবেন ভাই, জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন? তো চলেন ভাই, জ্বালান, আমরাও দেখি না কতটা জ্বালাইতে পারেন। আসেন, মানে ঈদের ভোটে আসেন, ভোটের কথা বলেন, আর নাহলে আসেন। আমরা চেঁচামেচিতে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। যদি জ্বালানোর মতো আপনার ক্ষমতা থাকে, আসেন, জ্বালান, দেখি কতখানি জ্বালাইতে পারেন। আমরা চুপচাপ বসে নাই ভাই। স্বৈরাচারের বিরুদ্ধেও আমরা যুদ্ধ করেছি, সব জায়গায় আমরা যুদ্ধ করেছি, হ্যাঁ। সাইন করে দিয়ে মুচলেখা দিয়ে চলে আসি নাই যে আর করবো না ভাই, মাফ করে দেন, হ্যাঁ। তো এনিওয়ে, আমি উগ্রপন্থীর জায়গা এই দেশে আমরা হইতে দিব না ভাই, এটা হইতে দিব না। আমি জানি এই যে হইতে দিব না কথাটাও একটু উগ্রপন্থীবাদের, কিন্তু এটা উগ্রপন্থীকে থামানোর জন্য আমাদের মা বোনদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের। কেউ তাদেরকে মানে গণজীবন থেকে সরিয়ে দেবে, এটা হতে দেব না। কেউ বাংলাদেশকে গণতান্ত্রিক স্টেট থেকে অন্য কোনো স্টেট দেবে, ৭১-এর যুদ্ধ থেকে ২৪-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান একা হয় নাই ভাই। বাংলাদেশের জনগণ কিছু জিনিসে বিশ্বাস করে। আপনি যেমন মা বোনদের কথা বলছেন, তাদের পক্ষ থেকে তো বলা হয়েছে মা বোনদের গায়ে হাত দিলে আমরা বসে থাকবো না। হ্যাঁ, তো হাত তো তারা দিতে চাচ্ছে ভাই, তারা হাত দিয়ে জোর করে গলা চেপে ঘরের ভিতরে তালা মেরে রেখে দিতে চাচ্ছে। তো এটা করলে আমরা বসে থাকবো? এগেন, আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, এইসব রেটরিকের সময় না। কিন্তু যেহেতু তারা এইসব রেটরিক দিচ্ছে, সেই কারণে আমি ইন রেসপন্স বলছি যে যদি আপনাদের মনে হয় যে আপনাদের স্ট্রিট ক্ষমতা আপনারা ভাঙে ফেলবেন, এইটা করে ফেলবেন, জ্বালায় দিবেন, আসেন দেখি কতখানি জ্বালাইতে পারেন। আর নাহলে চলেন ভাই নির্বাচনে যাই, জনগণের ডিসাইড করতে দিই। আমি বিশ্বাস করি জনগণ গণতন্ত্র প্রেমিক, গণতন্ত্র চায় এবং গণতন্ত্রই রিএস্টাবলিশড হবে। আমরা এই অনুষ্ঠানে একটু হাইপোথেটিক্যালি দুই একটা প্রশ্ন করে থাকি। যেমন ধরুন, যেটা হলো নির্বাচনের ফলাফলে হলো জামাত ইসলামী ট্রেজারি বেঞ্চে বসলো, বিএনপি আপনাদের জোট অপোজিশনে বসলো, সেই পার্লামেন্টটা কেমন হবে? এগেন, তখন আর পার্লামেন্ট নিয়ে আলোচনা থাকবে না, তখন দেশের কি বেহাল অবস্থা হবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। আবার হাইপোথেটিক্যালি যদি এটা রিভার্স ধরি, বিএনপি যে জোট আছে তারা ট্রেজারি বেঞ্চ বা সরকার গঠন করলো, জামাত ইসলামী অপোজিশনে বসলো, অপোজিশন হিসেবে ওই পার্লামেন্ট কেমন হবে? দেখেন, অপোজিশনের লিগ্যাল ডেফিনেশন যদ্দূর, আমি এখানে একটু আনক্লিয়ার, মানে জিনিসপত্র ভুলে যাই মাঝে মধ্যে, গত কিছুদিন অনেক দৌড়াদৌড়ির ভেতরে আছি। তবে যদ্দূর আমার মনে পড়ে, একটা টেকনিক্যাল ডেফিনেশন আছে অপোজিশন অ্যাটলিস্ট 10% সিটস। তো আমি আশা করি, মানে আমি বাংলাদেশের জনগণের উপরে আস্থা রাখি যে 10% সিট কোনো উগ্রপন্থী শক্তিকে বাংলাদেশের জনগণ দিবে না। এটা আমার আস্থা বাংলাদেশের জনগণ। তাহলে সরকারে যারা বসবে হাইপোথেটিক্যালি, তাদের যদি আপনার ওভারওয়েলমিং মেজরিটি পেয়ে যায়, জি, মোর দেন 2/3 3/4 মেজরিটি পেয়ে যায়, তাহলে সেই পার্লামেন্ট চেকস এন্ড ব্যালেন্স বলে তো কিছু থাকবে না। দেখেন, এই পার্লামেন্টও কিন্তু জোটের পার্লামেন্ট হবে, এই পার্লামেন্টে কিন্তু জোটের পার্লামেন্ট হবে। যেমন মনে করেন আমি নিজেই জোটের প্রার্থী, আর প্লাস এই যে আর্টিকেল 70 আপনি সরিয়ে দিচ্ছেন, মানে আমরা রিল্যাক্স করে দিচ্ছে, না রিল্যাক্স না, মানে মোটামুটি সরিয়ে দিচ্ছেন, কারণ যে তিনটা জায়গায় না রিল্যাক্স না, মানে আর্টিকেল 70 মোটামুটি সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ স্পেসিফিক 3টা জায়গায় থাকবে, রাইট? সো ওই যে আপনার ভোট অফ কনফিডেন্স,
আপনার Budget pass. বাজেট পাস, এই 2-3টা জায়গায়। সো সেই জায়গা থেকে কিন্তু ফ্রিডম অফ ল মেকার্স চলে আসছে। আমরা আরও অনেক কিছু মানে এই যে এর জন্য আমরাও হ্যাঁ ভোট চাইছি, যদিও এই গণভোটটা আর ডিফারেন্টভাবে স্ট্রাকচার্ড হলে আরও ভালো হতো, বাট সেটা ঠিক আছে, এখন আর আলোচনার বিষয়টা এই পর্যন্ত চলে এসেছি। আমরাও হ্যাঁ ভোট চাচ্ছি, কারণ আমাদের কনস্টিটিউশন, আমাদের পার্লামেন্ট ভিন্নভাবে রিস্ট্রাকচার্ড হয়ে যাবে। এভাবে রিস্ট্রাকচার্ড হলে মানে একচেটিয়া একজনের ক্ষমতা, দেখেন একটা দলের ক্ষমতার জন্য কিন্তু গত 16 বছর আমরা সাফার করিনি, আমরা গত 16 সাফার করেছি একজনের ক্ষমতার জন্য। মানে আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে শেষ হয়ে গেছে, কারণ একজনের ক্ষমতা হয়েছে। আওয়ামী লীগের নেতারাও মানে ভাই আমরাও তো 15 বছর রাজনীতি করি এবং মানে 52 বছর বয়স হয়েছে ভাই, বাংলাদেশের রাজনীতি দেখে দেখেই তো বড় হয়েছি, আত্মীয় স্বজন সব দলেই আছে। তো আমরা তো দেখেছি ভাই আওয়ামী লীগেও গত এই যে স্বৈরাচারী আমলটাতে যারা আসলে আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিল, যারা আওয়ামী লীগের জন্য আন্দোলন করেছে বা এলাকাবাসীর জন্য কাজ করে, এরা বেশিরভাগই আর পাত্তা পায়নি, কারণ এরা এলাকাবাসীর কাছে জবাবদিহি। আপনি যদি রাজনৈতিক নেতা হন, সত্যিকারের অর্থে বলছি আমি, আপনি যদি রাজনৈতিক নেতা হন তাহলে আপনার একটা কর্মী বাহিনী আছে, আপনার একটা ফলোয়ার বাহিনী আছে। আপনার উপরের নেতা যাই বলুক না কেন, আপনি এদের বাইরে যাইতে পারবেন না, কারণ এদের বাইরে গেলে আপনি শেষ। তো যারা আসল রাজনৈতিক নেতা, এর জন্য আপনি দেখবেন যে এই যে 24-এও যখন হাসিনার পতন হলো, তখন হাসিনার আশেপাশে যারা ছিল, মানে তখনকার আইনমন্ত্রী বলেন বা যাদের কথাই বলবেন, এরা কেউ রাজনৈতিক নেতা ছিল না, এদের কারো নিজের রাজনৈতিক ফলোয়িং নাই। এটা শেখ হাসিনার পার্সোনাল গ্রুপ ছিল। সো পরিবারতন্ত্র বা ব্যক্তিতন্ত্র হয়েছে। আমাদের এই নির্বাচনে বড় একটা অংশ আছে তরুণ প্রজন্মের ভোটার, তরুণ প্রজন্মের। যদি আপনি কাউন্ট করে দেখেন 40%-এর মতো হবে যদি আপনার এজ ব্র্যাকেটটা 30+ করে নিয়ে যান, বিলো 40। তো এই প্রজন্মটা কেমন সংসদ বা সরকার এক্সপেক্ট করে, তাদের প্রত্যাশার যাতে পূরণ করতে পারে? আমি মনে করি তারা এক্সপেক্ট করে, আমি আপনাকে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম একদম ফার্স্টে, যখন আমার প্রত্যাশা বলেছিলেন সংসদ থেকে, যে এই সংসদটা দেশের মনোভাব, জাতীয় মনোভাব রিফ্লেক্ট করবে, কেপেবল হবে, মানে নলেজেবল অ্যান্ড কেপেবল হবে এবং ইন্টাগ্রিটি থাকবে। আমার মনে হয় তরুণ সমাজ আমার মতো করেই চিন্তা করে এই জায়গাটাতে, এবং তাদের ডিমান্ড পার্লামেন্ট থেকে এই তিনটাই মেইন, এই তিনটা হবে। এইটা যদি ফুলফিল করতে পারে তাহলে তাদের দৈনন্দিন জীবন, তাদের কর্মজীবন সব কিছুতে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে বলে? সব কিছুতে ইতিবাচক ইম্প্যাক্ট পড়বে, কারণ তখন অর্থনৈতিক উন্নয়নের দিকে যাবে, সামাজিক যত অবকাঠামোগুলো বলেন বা আদারওয়াইজ বলেন, যত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানের পথে হাঁটবে। সো তাদের জীবন আরও সুন্দরভাবে তারা গড়ে তুলতে পারবে। নতুন সংসদের সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে? প্রথম চ্যালেঞ্জ ইনফ্রাস্ট্রাকচারাল, মানে গত 16 বছর স্বৈরাচারী সরকার, তারপর গত 18 মাস এই অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের সরকারি ইনফ্রাস্ট্রাকচার বলতে যা বুঝি, মানে অবকাঠামোগুলো, ইনস্টিটিউশনগুলো, সেটা আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, মানে কোর্টস বলেন, আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম বলেন, পুলিশ সিস্টেম বলেন, যেটাই বলেন, এগুলোকে ভেতর থেকে খেয়ে ফেলেছে, করাপ্ট করে ফেলেছে। কিছু প্রতিষ্ঠান বলে কিছু নাই, এখন সব বিল্ডিং। রাইট। তো এগুলোকে সঠিক পথে নিয়ে আসা, এগুলোকে ঠিক করার কারেক্টিভ মেজার্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিন এবং ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি বলছি, বাট ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। সেটা নেতৃত্বে সংসদকে দিতে হবে। নতুন সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন এবং টপ প্রায়োরিটি কি কি হওয়া উচিত? দেখেন, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো বললাম যে অবকাঠামো, বাট আপনি যদি স্পেসিফিক পলিসি ওয়াইজ বলেন তাহলে টপ প্রায়োরিটি ইকোনমিক পলিসি। দেশের অর্থনীতির বেহাল অবস্থা, মানে হাসিনা সরকারের পতনও হয়েছিল, স্বৈরাচারী সরকারের পতনও হয়েছিল অর্থনৈতিক দুরবস্থার জন্য। এই অর্থনৈতিক দুরবস্থা গত 18 মাসে আরও ঘনীভূত হয়েছে, বিকজ অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি এখন কী ভাষা ব্যবহার করবো জানি না, বাট এত ইনএপ্ট, এত ইনএফেক্টিভ, এত ইনএফিশিয়েন্ট যে তারা, মানে আমরা মনে করেছিলাম আমরা তলায় চলে এসেছি, তারা নতুন তলা খুদে, মাটি খুদে আরও তৈরি করেছে নতুন তলা। হ্যাঁ, তো এত নিচু অবস্থায় আমরা আছি। আমাদের সো ফার্স্ট ফোকাস হ্যাজ টু বি দি ইকোনমি, অ্যান্ড তারপর তো অবভিয়াসলি এই যে সোশ্যাল ইস্যুস, হেলথ, এডুকেশন, সব কিছুই, বাট ফার্স্ট ইকোনমি। বলা হচ্ছে নির্বাচনের পর আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, তাহলে ইলেকশন হওয়ার পরে কি আমরা কোনো আসলে ম্যাজিক ল্যান্ডে পৌঁছে যাব? না, একদমই না। কিন্তু নির্বাচনের পর আমরা ওই প্রসেসে আসবো যেখানে একটা ইনএপ্ট, ইনএফেক্টিভ, কি বলবো,
মানে ইউজলেস, সাপোজ ফর ল্যাক অফ বেটার ওয়ার্ড, সরকারের থেকে একটা কার্যকরী সরকারে আসবো। সো কার্যকরী সরকার তখন এই কাজগুলো ঠিকভাবে করা শুরু করবে। অলসো সরকারে যখন স্টেবিলিটি আসবে তখন অর্থনীতিতে আপনার ক্যাশ ইনজেকশন বা ইনভেস্টমেন্ট ইনজেকশন হবে, সেটা বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, দেশি ইনভেস্টমেন্ট বলেন। সো অর্থনীতি চাঙ্গা হবে। সো অনেক কিছু মানে স্পেশালি এই যে স্টেবিলিটির ব্যাপারটা, নির্বাচন হলেই মোটামুটি একটা স্টেবিলিটি চলে আসলো। এই স্টেবিলিটির জন্য ইনভেস্টমেন্ট ইনজেকশন এমনিতে হবে, অমনিতে হবে, পরের সরকার খারাপ হোক ভালো হোক, এটা হবে। বাকিটা এই সরকার যখন ভালোভাবে কাজ করবে অর্থনীতিকে বোলস্টার করার জন্য, আপনার অবকাঠামোমূলক যত আমাদের ইনস্টিটিউশনগুলো আছে আর কি, ইনস্টিটিউশনগুলোকে সঠিক পথে আনার জন্য, তখন অবভিয়াসলি হয়তো 6 মাস 1 বছরে মানে বিশাল পরিমাণে আমরা পরিবর্তন দেখতে পাবো ইনশাল্লাহ। ববি হাজ্জাদ, সেই আশা আমরাও রাখি, একটা পরিবর্তনের আশা। আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। লিটন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো টিবিএস পরিবারকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।